আসার জন্য। জনাব তারেক রহমান সাহেব দেশে আসলেন। দেশে আসার পর তার আম্মা ইন্তেকাল করলেন। এই দুটো ঘটনা আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হাদি হত্যাকাণ্ডের পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে রিভার্স করে দিল এবং পুরো পরিবেশ পরিস্থিতি জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির পক্ষে চলে গেল। এবং 25 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত পুরো ঘটনা একটার পর একটা বিএনপির পক্ষে যাচ্ছে। কিন্তু বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তো বসে নেই, তারা তাদের মতো সেই একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে। এবং তারা এই গত 17 মাসে যে দাবার চাল দিতে অভ্যস্ত হয়ে পড়েছে, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যেভাবে তারা একটার পর একটা সফলতার মুখ দেখেছে, যেভাবে গুপ্ত থেকে নিজের পরিচয় গোপন করে তারা আওয়ামী লীগের 12টা বাজিয়ে দিয়েছে, যেভাবে গুপ্ত থেকে তারা বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে, যেভাবে গুপ্ত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা পেট্রোনাইজ করে যাচ্ছে, যেভাবে গুপ্ত থেকে রাষ্ট্রের বিভিন্ন বিভাগ অনুবিভাগ এবং রাষ্ট্রের বাইরে যে সকল শক্তিশালী চক্র রয়েছে তাদের সঙ্গে কোনো রকম পরিচয় প্রকাশ না করে কেবলই মাত্র গুপ্তভাবে তারা যে সংযোগ স্থাপন করছে এবং যে শক্তি তারা অর্জন করে ফেলেছে, আপনি যদি তুলনা করেন বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে, সেই তুলনায় আওয়ামী লীগ এবং বিএনপির এই যে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিটি, দক্ষিণপন্থী শক্তিটি, তাদের কাছে আওয়ামী লীগ বিএনপি রীতিমতো শিশু, অবোধ শিশু। তো এই যে এখন বিএনপি রাজনীতির ময়দানে 15 দিন ধরে তাদের যে দাপট, সেই দাপট নিয়ে জনাব তারেক রহমান সাহেব বগুড়া যাচ্ছিলেন। তো তিনি যদি বগুড়া যেতে পারতেন বা যেতেন, তার যাওয়ার দরকার ছিল না, প্রথমত তার যাওয়ার দরকার ছিল না। কিন্তু যেহেতু তিনি যাচ্ছেন বা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন এটাকে সেলিব্রেট করার জন্য ঢাকা থেকে বগুড়া পর্যন্ত যা কিছু হতো যাওয়া এবং আসার পথে, সেটা আগামী আরো 7 দিন পুরো পরিস্থিতি বিএনপির পক্ষে থাকতো এবং সবাই শুধু ইয়া বিএনপি, ইয়া বিএনপি, বিএনপি ছাড়া কিচ্ছু না, এই কথাই বলতো। রাস্তার দুই পাশে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার গেট, হাজার হাজার গাড়ির বহর, সব কিছু নিয়ে বিএনপি যে মহড়া দিত, ওই সমপর্যায়ের মহড়া বিএনপি যারা প্রতিপক্ষ তাদের দেওয়া তো সম্ভব ছিলই না। বরং ওই মহড়া যদি তাদের প্রতিপক্ষকে দেখতে হতো নিজের চোখ দিয়ে এবং ওই মহড়ার স্লোগানগুলো তাদের যদি নিজেদের কান দিয়ে শুনতে হতো, তো এটা যে তাদের জন্য কত কষ্টের ছিল, কত বেদনার ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ফলে তারা কি করলো, ছোট্ট একটা সুইচ চেপে দিল। নো সাউন্ড, নো হাউ, নো কাউ, জাস্ট পুশে সুইচ। সঙ্গে সঙ্গে বগুড়া যাওয়া বন্ধ হয়ে গেল। এখন তো বিএনপি যারা লোকজন হায় হায়, এটা কেন হলো, ওটা কেন হলো। নির্বাচনের এই সময়টিতে নির্বাচনে বিধি ভঙ্গ করে জনাব তারেক রহমান সাহেব যদি যান, বগুড়াতে যান, তাহলে এটি নিয়ে মামলা হবে, আইনগত জটিলতা হবে। কাজে তিনি যেতে পারছেন না, নির্বাচন কমিশন নিষেধ করে দিয়েছে। ভালো কথা, তিনি আইন মান্য করছেন। কিন্তু এই সিদ্ধান্তটা যদি তিনি আগে নিতে পারতেন এবং যদি ঘটনা এইরকমই হবে তার যদি একটা ধারণা থাকতো, তাহলে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না। দ্বিতীয়ত, এখনো তিনি যে কাজকর্মগুলো করে যাচ্ছেন, বিএনপির যারা লোকজন আছেন তারা করাচ্ছেন বা তিনি করছেন, এগুলো প্রতিপক্ষকে যথেষ্ট সুযোগ করে দিচ্ছে। দিস নট দ্য টাইম ফর সেলিব্রেশন। একটা সিনেমা দেখছিলাম, হিন্দি সিনেমা, অসাধারণ একটা হিন্দি সিনেমা। সেটা হলো বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ, তো তার সাথে গন্ডগোল একজন ভিলেনের। তো ভিলেনের কে বেশ কয়েকবার আক্রমণ করেছে, মারধর করেছে নাসিরউদ্দিন শাহ। তো ভিলেন খুব রেগে গেছে এবং সে শেষ পর্যন্ত কি করলো, অনেক কসরত করে নাসিরউদ্দিন শাহের বেডরুমে ঢুকে গেল। তো বেডরুমে ঢুকে সেই নাসিরউদ্দিন শাহের সামনে পিস্তল উঠিয়ে 1 ঘন্টা গালাগালি করলো। তুই আমাকে এটা করেছিস, ওটা করেছিস, আজ তোকে মেরে ফেলবো, তোর শেষ ইচ্ছা কি আছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা সিনেমায় যাওয়া হয়। তো এরই একটা ফাঁকে নাসিরউদ্দিন শাহ
তার পাশে পিস্তল ছিল, সেই পিস্তল দিয়ে জাস্ট একটা শুট করে মিলেনকে মেরে ফেললো। তারপর শেষে ইংরেজিতে যেটা বললো, স্টুপিড, তুই যে সময়টাতে কথা বলছিলি সেটা আসলে কথা বলার সময় নয়, এটা হলো গুলি চালানোর সময়। তো তুই যে ভুল করেছিস আমি সেই ভুল করছি না বা করিনি, যার জন্য এনজয় ইউর টাইম, তুই মরে যা এবং কবরে গিয়ে তোর সময়টা উপভোগ কর। তো সেই ক্ষেত্রে বিএনপির জন্য এখন যে সময়টা, এই সময়টা আনুষ্ঠানিকতার সময় নয়, অপ্রয়োজনীয় কোনো সময় নয়। তার প্রত্যেকটা মুহূর্ত সে অর্থাৎ তারেক রহমান সাহেব এবং তার নেতাকর্মীরা নির্বাচনের কাণ্ডে যত ব্যস্ত থাকবেন এবং তারেক রহমান সাহেব যতটা লোকচক্ষুর অন্তরালে থাকবেন, তার ভাই থাকবেন, একাকী থাকবেন, তত তার জন্য ভালো হবে। কোনো অনাহত গেস্টকে তিনি সাক্ষাৎকার না দিয়ে বরং তার যে বিষয় দরকার, যাদের সাথে আলোচনা তার দরকার, যাদের বুদ্ধি দরকার, পরামর্শ দরকার, তো তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন, তাদেরকে দাওয়াত দিতে পারেন। এমনকি কিছু কিছু জায়গা আছে তিনি নিজে গোপনে তাদের সঙ্গে গিয়ে দেখা করতে পারেন, আলোচনা করতে পারেন। এটা তার প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেক অনেক সাহায্য করবে। কিন্তু তিনি মঞ্চে বসে আছেন, অসংখ্য মানুষ আসছে, সবাই বক্তব্য দিচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা চলে যাচ্ছে, 5 স্টার হোটেলে তিনি বহু মানুষের সাথে হ্যান্ডশেক করছেন। ইট লুকস গুড, দেখতে খুব ভালো লাগে এবং এটা প্রয়োজন, তবে এখন নয়। যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হওয়ার পর আনুষ্ঠানিকতা করার জন্য, সময় কাটানোর জন্য, নিজের রয়্যালিটি দেখানোর জন্য এগুলো দরকার, কিন্তু এই মুহূর্তে এই জিনিসগুলো দরকার নেই। দ্বিতীয়ত, আল্লাহ না করুক, আসলে ক্ষমতা তো আল্লাহর হাতে। 1991 সালে আমরা শেখ হাসিনাকে দেখেছি যে তিনি এরকম আজকের তারেক রহমান সাহেবের মতো খুব, যাকে বলা হয়, সেলিব্রেট করছিলেন, দলে দলের লোক তার সঙ্গে দেখা করছিল এবং সবাই মনে করেছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, কিন্তু নিয়তির কি বিধান, ক্ষমতায় চলে আসলে বিএনপি। এখন কোনো কারণে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় না আসে, কোনো কারণে যদি নির্বাচন পিছিয়ে যায়, একটু দেরি হয়, মানে এটা যে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য কতটা প্রলয়ঙ্কারী হবে, কতটা মারাত্মক ঘূর্ণিঝড় হবে, কতটা মরুঝড় সাইমুম হবে, এটা এই মুহূর্তে কল্পনাও করা যাচ্ছে না। অথচ সেই কাজগুলি এখন করা হচ্ছে। আর মূল ব্যাপার হলো যে ধরুন আমি একটা ফ্যামিলি গ্যাদারিং করলাম, যারা আমাকে ভালোবাসে, তো যারা আমাকে ভালোবাসে তারা আমার সামনে আসলো, আমার দলের লোক, তারা আমার প্রশংসা করলো, বা আমার দলের বা পরিবারের কিছু কিছু লোক আছে এটা রাগ হয়ে আছে, তারা সেটা কথাবার্তা বললো, এটার তো 2 পয়সার মূল্য নাই আমার কাছে। এরা আমার পরিবারের লোক, আপন লোক, এরা থাকবেই, এরা আমাকে সহযোগিতা করবে, এদের অস্তিত্বের জন্য তারা আমাকে সহযোগিতা করবে এবং তারা করে যাচ্ছে। কিন্তু আমি আমার মূল্যবান সময় ব্যয় করে আমার প্রতিপক্ষ কি করছে, প্রতিপক্ষর উপর নজরদারি করা, তাকে নিয়ে চিন্তা ভাবনা করা, এরপরে সাধারণ আমজনতার সাথে মত বিনিময় করা এবং পুরো পরিবেশ পরিস্থিতি নিজে অনুধাবন করা, এই কাজগুলো বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা পারছেন না। ফলে সবকিছু যত সহজ মনে হচ্ছে, সবকিছু যত যাকে বলা হয় মনে হচ্ছে যে ধরলেই হয়ে যাবে, আমার কাছে পুরো পরিস্থিতি কিন্তু আসলে সেরকম মনে হচ্ছে না। বরং যা হতে পারত, নিশ্চিত যা হতে পারত, এইরকম সম্ভাবনাময় অনেকগুলো সেক্টর বা অনেকগুলো খাতকে আলটিমেটলি নষ্ট করে দেওয়া হয়েছে। অনেকগুলো সমস্যা হতো না, কিন্তু এই গত কয়েকদিনে, গত 15 দিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা অনেকগুলো ঘটনাকে অনিবার্য করে চলেছে এবং বিএনপির আগামীর যে চলার পথ, সেই চলার পথের যে প্রশস্ততা ছিল সেটা সংকীর্ণ হয়ে গেছে। যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলো এখন বিপত্তির কারণ হয়ে দেখা দিয়েছে। আমি এই সময়টাতে কোনো নেতিবাচক কথা বলতে চাই না, এখনো ইলেকশনের যথেষ্ট সময় আছে। ইলেকশনের 24 ঘন্টা আগেও অনেক কিছু হয়ে যায়, কাজে এখনো অনেক কিছু পরিবর্তন করার সময় আছে। তো বিএনপি যারা কর্তা ব্যক্তি, জনাব তারেক রহমান সাহেব, তারা যদি শতভাগ নিশ্চিত হয়ে তারেক রহমান সাহেবের সরকার গঠন করে ফেলেন,
সেই সরকারের মন্ত্রী হবেন কারা, এমপি হবেন কারা, তাদেরকে সাক্ষাৎকার নেওয়া শুরু করেন, তারপরে পোশাক বানানো শুরু করেন, এই সমস্ত কল্পনা করেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু সেটা না করে তারা যদি এই সময়টিকে মনে করেন যে এটা একটা যুদ্ধক্ষেত্র এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত আমাদেরকে যুদ্ধ করতে হবে, গভীর রাত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বঙ্গভবনে গিয়ে আমরা শপথ গ্রহণ না করব আর পার্লামেন্ট মেম্বাররা গিয়ে পার্লামেন্টে বসে শপথ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। যুদ্ধের ময়দানে বিয়ে হয় না, যুদ্ধের ময়দানে গান বাজনা হয় না, যুদ্ধের ময়দানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না, রাজা সিংহাসনে এইভাবে বসে না, তাকে যুদ্ধের পোশাকে বসে থাকতে হয়। তো এখন যে একটা নির্বাচনী ব্যাটেল চলছে, যুদ্ধ চলছে, সেই নির্বাচনী ব্যাটেলে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির যোদ্ধারা পর্যাপ্ত সময় দিচ্ছেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। চেষ্টা করে সেই চেষ্টা এখন তুঙ্গে। অন্যদিকে সরকারের যারা কর্তা ব্যক্তি, মানে তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা শুনলে মনে হয় যে তারা পৃথিবীর একটা সেরা নির্বাচন না করে যাবে না, এবং নির্বাচন এত সুন্দর হবে, সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকবে, এবং নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা হবেন দুনিয়ার সর্বকালের সেরা গণতন্ত্রের প্রতিভূ। একটি অংশগ্রহণমূলক, একটি প্রতিযোগিতামূলক, একটি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ এবং একটি পক্ষপাতহীন নির্বাচনের মাধ্যমে যদি এদেশে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হন, রাষ্ট্রপতি তার পরবর্তীতে সংসদ কর্তৃক নির্বাচিত হন, সেক্ষেত্রে যারা আয়োজক তারা সারা পৃথিবীতে অমর হয়ে থাকবেন মহাকালে যে আমাদের দেশে একজন নোবেল লরিয়েট ছিলেন, তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী ছিলেন, তিনি সবাইকে দরাজ দিলে রাষ্ট্রীয় কর্মে সংযুক্ত করেছিলেন। তো সেই সবাইকে নিয়ে তিনি অসাধারণভাবে বাংলাদেশের অনেকগুলো সমস্যা, যেগুলো 54 বছরে 55 বছরে কেউ সমাধান করতে পারেনি, সেগুলো তারা সমাধান করে ফেলেছেন। এটা আমার কথা না, সরকারের একজন মহিলা উপদেষ্টা রয়েছেন, তিনি এই কথা বলেছেন। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এমন সব জটিল জটিল কর্মকাণ্ড করে ফেলেছেন যেগুলো কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব নয়, এবং এগুলো সব ইতিবাচক। সেটা জুডিশিয়ারিতে বলেন, সেক্রেটারিয়েটে বলেন, অধ্যাদেশ প্রণয়ন বলেন, তারপর লিবারেল ডেমোক্রেসি বলতে যা বোঝায় সেটা বাস্তবায়ন বলেন, সবকিছুতেই সরকার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বলে ডক্টর আসিফ নজরুল সাম্প্রতিক সময় আক্ষেপ করে বলেছেন যে চারিদিকে সরকারকে নিয়ে নানা রকম সাইবার বুলিং হয়, তাকে নিয়েও নানা রকম সাইবার বুলিং হয়। বিভিন্ন দুষ্ট ইউটিউবার, বদমাইশ ইউটিউবার যারা আছেন তারা সরকারকে খুব বাপমা তুলে গালাগাল করে, তারপরে 3-4টি ভিডিও ডক্টর আসিফ নজরুলকে নিয়ে বানিয়েছেন। এখন মানুষ কি করে, এই সকল মিথ্যা ভিডিওর পক্ষে নানা রকম প্রশ্ন করে, জেরা করে, আর নিজেরা নিজেরা আলোচনা সমালোচনা করে। তো যারা সাইবার বুলিং করলো, মানে মিথ্যা ভিডিও ছাড়লো, মিথ্যা তথ্য ছাড়ালো, তারা তো এক ধরনের অপরাধ করলো। আর যারা এটাকে সমর্থন জানালো এবং এগুলো নিয়ে কানায় ঘুষে করলো, এর ফলে কি হলো, সাইবার বুলিং গুলো আরো কয়েক গুণ মারাত্মক হয়ে, যার উদ্দেশ্যে এগুলো করা হয় তার জীবন বিপর্যস্ত করে ফেলে। তো এরকম ঘটনা ঘটছে, ঘটার ফলে কেউ কেউ হয়তো সেই যারা সাইবার বুলিং করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিচার চাচ্ছে। কিন্তু সরকার এখানে অনেকটা যাকে বলা হয় অসহায়ের মতো বলছে যে আমরা নিজেরাই সাইবার বুলিং এর শিকার সবচেয়ে বেশি, তো সেখানে তো জনগণের সমর্থন আমরা পাচ্ছি না। কাজে জনগণের বিরুদ্ধে যে সকল সাইবার বুলিং হচ্ছে সেই বিষয়ে আমরা কি করতে পারি, মানে সরাসরি কথা এরকম না হলেও অনেকটা এরকমই মনে হবে আপনার কাছে। তো যেটা বলছিলাম, সরকার গত 17 মাস ধরে যে চেষ্টা তদবির করে যাচ্ছে, তো সেক্ষেত্রে সরকারের যে সকল গুরুত্বপূর্ণ মুখ, গুরুত্বপূর্ণ পদ এবং পদবি আমাদের সামনে এসেছে এবং যাদেরকে আমাদের মনে হয়েছে যে এরা সরকারের
গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডিফ্যাক্টো ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সরকারের অভ্যন্তরে একটি ছায়া সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্য। তো যাদেরকে মনে করা হয় তাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আমির মানে উত্তম এবং সবচেয়ে প্রধান তিনি হলেন তথ্য সচিব যিনি আছেন। তিনি যা বলেন তাই আইন, তিনি যা বলেন সেটাই বিধান, তিনি যা করতে চান ওটি অমনি হয়ে যায়। আর তিনি যা পছন্দ করেন না সেটা হয় না এই বাংলাদেশে। তো এই মানুষটি অতি সম্প্রতি নির্বাচন নিয়ে অসাধারণ একটি বয়ান তিনি রেখেছেন জাতির সামনে। তিনি বলেছেন যে নির্বাচন হবে যে কোনো মূল্যে, নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে বা নির্বাচন বানচালের ব্যাপারে যদি কেউ অপতথ্য ছড়ায়, সেক্ষেত্রে সেই সকল লোকদেরকে নজরে রাখা হয়েছে। তো এটা নিয়ে আসলে দেশের বাইরে থেকে যে সমস্ত লোকজন নেতিবাচক প্রতিক্রিয়া ছাড়ায় তারা কি বলেছে না বলেছে আমি জানি না। এ কারণে হলে এরা এত বেশি গালাগালি করে আর এত বেশি নেতিবাচক বক্তব্য বলে যে ওদের কথা শুনলে মানসিক বিকারগ্রস্ততা শুরু হয়, মন খারাপ হয়ে যায়। এজন্য প্রায় গত 1 বছর ধরে বাইরের যে সকল ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর যাদের বক্তব্য জুলাই আগস্ট বিপ্লবের পূর্বে আমি খুব শুনতাম, তো প্রায় তাদের সব ফেসবুক আইডি, তারপর তাদের সকল ইউটিউব চ্যানেল সব কিছু আমি ব্লক করে দিয়েছি। ফলে বাইরে ওরা কি বলে এটা আমি জানি না। তবে বাংলাদেশে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কম বেশি সবার বক্তব্য আমি শুনি। তো ডাক্তার না, উনি ডাক্তার না, ডক্টরও না, উনি জনাব শফিক, তথ্য সচিব, প্রধান উপদেষ্টার তথ্য সচিব। তো তার এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি এটি কি আদর, সোহাগ, নাকি এটা হুমকি, নাকি এটা সতর্ক, নাকি এটি সরকারের দৃষ্টিভঙ্গি? এটা চিন্তা করার ক্ষমতা আসলে আমাদের দেশের খুব কম লোকের আছে। আমরা বেশিরভাগ লোক ভয় পাই, বেশিরভাগ লোক যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে তোয়াজ তদবির করি, এবং যাদেরকে তোয়াজ তদবির করি তাদের মানে কার্যত ধারের কাছে আমরা যেতে চাই না। তো সেক্ষেত্রে জনাব শফিকের বক্তব্য নিয়ে কেউ সমালোচনা করেননি, একমাত্র মঞ্জুরুল আলম পান্না যিনি আছেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, ইউটিউব করেন, তিনি দেখলাম যে জনাব শফিকের এই বক্তব্য নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তো পান্না পারেন, পান্নার সাহস অনেক বেশি। আমার সে পান্না একটু খাটো, সাইজে খাটো। খাটো মানুষের মাথায় বুদ্ধি বেশি থাকে, জিদও বেশি থাকে, সাহসও বেশি থাকে। আর তার এই যে ন্যাচারাল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের বাইরে আবার সে সাম্প্রতিক সময় জেল খেটে আসছে। তো জেল খেটে আসার পর মানুষ বেপরোয়া হয়ে পড়ে, ভীষণ রকম বেপরোয়া হয়ে পড়ে। তো এই কারণে হয় কি, যারা কর্তৃত্ববাদী শাসক কাউকে যদি একবার জেলে ঢুকায় সহজে তাদেরকে ছাড়তে চায় না। এর কারণ হলো যে অভিযোগে জেলে ঢুকানো হলো, জেল থেকে বের হওয়ার পরে ওই বিষয়ে তার যে সাহস, শক্তি, এটা বহুগুণ বেড়ে যায়। তো সেই অর্থে মঞ্জুরুল আলম পান্না তিনি জেল থেকে বের হয়েছেন, এখন আর তার কোনো জেলের ভয় নেই। অন্যদিকে মঞ্জুরুল আলম পান্নারা বের হয়ে উল্টো সরকারকে এখন যেভাবে কথাবার্তা বলছে, তাতে সরকার মনে করছে যে একে জেলে না নিলে বোধহয় ভালো হতো। আর সেই অভিজ্ঞতা থেকে এখন আর আনিস আলমগীরের মতো বিখ্যাত যে সাংবাদিক আছে তাকে ছাড়া হচ্ছে না, তার জামিন হচ্ছে না। সে ওখানে জ্বলে পুড়ে মরছে, কেননা হলো যে তাকে ছেড়ে দিলেই সে বের হয়ে যে কি বলবে তার মুখের কোনো ট্যাক্স নেই। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে জনাব শফিকুল আলম, তো তিনি এই নির্বাচনে যারা আলোচনা করবেন, সমালোচনা করবেন, নির্বাচনের পথে অনিশ্চয়তা তৈরি করবেন, তাদেরকে তিনি নজরে রেখেছেন। তো সেই অর্থে আমি বাপু একেবারে ভীত সন্ত্রস্ত মানুষ, ভয়ের জন্য আমার অনেক সময় ঘুম হয় না। সব ভয় আমার মধ্যে আছে, ছোটকাল থেকেই ভয় ছিল। জিনের ভয় আছে, ভূতের ভয় আছে, সাপ, ব্যাঙ, মানুষের অপমান, লাঞ্ছনা, গঞ্চনা, মানে কি নাই এই পৃথিবীতে যত লক্ষ কোটি ভয় আছে, সব ভয় আমার মধ্যে মোটামুটি 100% আছে। আমি একজন ব্যক্তিগতভাবে ভীত প্রকৃতির মানুষ।
এই জন্য আমি আসলে এই নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারবো না। নির্বাচন নিয়ে যদি কথা বলি আমি বলবো যে সরকার যেটা বলেছে সেটাই সঠিক। তো যারা নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা করতে চান বা নির্বাচনের ব্যাপারে খুব নেতিবাচক আলোচনা করতে চান, তাদের উচিত বাংলাদেশ থেকে চলে যাওয়া, অথবা তাদের উচিত সরকারের মনোভাবের সঙ্গে কমপ্লাই করা। কিন্তু যদি আপনি গণতন্ত্রের দোহাই দেন, যদি আপনি বাস্তব অবস্থার কথা বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে এই নির্বাচনের মৌসুমে আপনি কথা না বলে থাকতে পারবেন না। এমন ঘটনা ঘটছে সেখানে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে, কারো মনোনয়ন বাতিল হচ্ছে, কারো মনোনয়ন গৃহীত হচ্ছে, কোথাও কোথাও সন্ত্রাস হচ্ছে, কোথাও কোথাও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, কোথাও কোথাও দাড়িপাল্লা এবং বিড়ি এগুলো নিয়ে রীতিমতো রোজ হাসরের ঘটনা ঘটে যাচ্ছে। অর্থাৎ নাউজুবিল্লাহ মিন জালিক, রোজ হাসর বলা ঠিক হবে, মানে কিয়ামতের আগে যে পৃথিবীতে যে সকল ঘটনা ঘটে, যেগুলোর সঙ্গে কোনো আপনি কার্যকারণ খুঁজে পাবেন না। সেখানে দাজ্জাল আসবে, সেখানে ইয়াজুজ মাজুজ আসবে, আরো কত কিছু। তো এইরকম নির্বাচনের মাঠে অসংখ্য বিশ্রী বিশ্রী সব ঘটনা ঘটে, যেগুলোর সঙ্গে আপনি কিয়ামতের পূর্ব লক্ষণের তুলনা করতে পারেন। এবং এটা একটা স্টাইল, এবং এই স্টাইলটা যত বেশি জাগরুক থাকে তত বেশি নির্বাচনটা আনন্দমুখর হয়ে পড়ে, জমজমাট হয়ে পড়ে। আপনি ঠিক অনেকটা ইউরোপ আমেরিকার মতো ভদ্র কায়দায় বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না। এই নির্বাচন ভালো হবে না, লোকজন বলবে এটা কোনো একটা নির্বাচন হলো, একটা বাজে জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূস এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর একটা নোবেল পুরস্কার পেলেন, এবং তিনি যখন সেই নোবেল পুরস্কারটা পেলেন, আমরা সারা বাংলাদেশের মানুষ উৎসবে মুখর হয়ে পড়লাম, এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য যেভাবে প্রথম আলো, ডেইলি স্টার তার পিছনে দাঁড়িয়েছিল, তো সেই ক্ষেত্রে তার এই নির্বাচনটিও ওইরকম একটা উৎসব মুখর হবে, এটাই তো স্বাভাবিক। তা না করে যদি আমরা এখন সেই নির্বাচনটি নিয়ে কোনো কথা বলতে পারবো না, নির্বাচনকে বানচাল করার জন্য আমরা চক্রান্ত করেছি, এই ধরনের অভিযোগ এনে যে কোনো মানুষ আমাদেরকে নজরদারি করতে পারে, ভয় দেখাতে পারে, তুলে নিয়ে যেতে পারে, জেলে ঢুকিয়ে দিতে পারে, মামলা, যে কোনো একটা মামলা, সন্ত্রাস দমন আইনে মামলার মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে পারে, এটা বিশ্রী অবস্থা। এটা নির্বাচনের যে টোটাল পরিবেশ এবং পরিস্থিতি, এটা নষ্ট করে দেবে। এখন আসল প্রসঙ্গে আসি, সেটি হলো যে জনাব শফিক যেদিন এই কথা বলেছেন, তারপরে জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে খুব নেতিবাচক কথা বলা হয়েছে। নির্বাচন এটাকে বানচাল না, ঠিক যেভাবে বলা হয়েছে যে এরভাবে যদি চলতে থাকে তাহলে তো এটা নির্বাচনই হবে না, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, যেখানে প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে, এবং যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ গুলশানকে কেবলা বানিয়ে ফেলেছে। এখন এই যে কেবলা যে শব্দটি, সেই শব্দটি মানে তারা বলেছে, কিন্তু যদি অন্য কোনো মানুষ বলতো, সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষ নেমে যেত, মব তৈরি হয়ে যেত। এরপর সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা নানাভাবে মানে আশ্বস্ত করার চেষ্টা করছে আমাদেরকে ভয় দেখিয়ে। যেমন বলা হচ্ছে যে কোনো বলে নির্বাচন হবে। আরে বাবা, যে কোনো বলে নির্বাচন হবে কি? নির্বাচন তো হবেই। এখানে আবার মূল্য পরিশোধের ব্যাপার আসছে কেন? তাহলে কি ইজ দেয়ার এনিথিং যেখানে মূল্য পরিশোধের প্রসঙ্গ আসছে? এই বিষয়গুলো কেন আসছে? এই গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো যে সারা দুনিয়া চেষ্টা করেও, কোন পক্ষ চেষ্টা করেও এই নির্বাচন বানচাল করতে পারবে না। তাহলে কি কেউ বানচাল করার চেষ্টা করছে? আপনি তো সঙ্গতের কারণে প্রশ্ন করতে পারেন। আবার দায়িত্বশীল যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা বলছেন এই নির্বাচন অত সহজ হবে না, তারপরে এই নির্বাচন যারা বানচাল করতে আসবেন তাদেরকে আমরা ছেড়ে দেব না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। এখন এগুলো যদি শুধু কথার কথা হয়, ভালো কথা, নির্বাচন আরো সুন্দর হবে, কিন্তু এই কথাগুলোর পেছনে যদি কোনো রহস্য লুকায়িত থাকে, এখন সেই রহস্য নিয়ে তো আপনি প্রশ্ন করতে পারবেন না। যদি আপনি প্রশ্ন করেন তাহলে জনাব শফিক যে আপনাকে ভয় দেখিয়েছেন, তিনি সেই তার যে বক্তব্য, সেই বক্তব্য অনুসারে যদি আপনার পেছনে ডিবি লাগিয়ে দেন, আপনার পেছনে যদি অন্য গোয়েন্দা সংস্থা সিআইডি লাগিয়ে দেন,
বা আরো অনেক গোয়েন্দা সংস্থা আছে না, তাদেরকে যদি লাগিয়ে দেন, তারপর যদি আপনাকে এটা ধরে নিয়ে যায়, এরপর যদি নানা রকম প্রশ্ন সৃষ্ট করে, আরো কি ঠিক করে না ডিবি অফিসে, সেই জিনিসগুলো হয়, বলেন তো কি একটা যন্ত্রণাদায়ক অবস্থা। এখন আমরা যারা আছি এই সোশ্যাল মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের তো লোকজন তাকিয়ে থাকে যে কখন আমরা একটা ভিডিও বানাবো এবং বাংলাদেশের যে চলমান ঘটনা সেগুলো নিয়ে একটা বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে জনাব শফিকের এই বক্তব্য, নির্বাচন, তারপর সরকারের কর্মকাণ্ড, তারেক রহমান সাহেবের বাংলাদেশের আগমন, প্রায় সব ঘটনাই তো জাতীয় ইস্যু। এখন এগুলো নিয়ে যদি আলাপ আলোচনা না করি, তাহলে তো আমাদেরও পেটের ভাত হজম হবে না, আর আমাদের এই আলোচনা না শুনলে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরও পেটের ভাত হজম হবে না। কিন্তু জনাব শফিক যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আসলে আমাদের ভয় ধরিয়ে দিয়েছে। মানে তার উচিত আমাদেরকে একটু আশ্বস্ত করা, আল্লাহ তাকে হেফাজত করুন, তাকে হেদায়েত দান করুন এবং তিনি আমাদের বন্ধু হয়ে যান যত এগিয়ে আসছে। এবং যারা বিশ্বাস করছেন যে ভোট হবে, তাদের সকলেরই প্রশ্ন যে এই ভোটের ময়দানে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী লোকজন রয়েছেন, প্রায় অর্ধেক ভোটার, যাদের মনের মতো প্রার্থীদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তারা আসলে কাকে ভোট দেবে? বিএনপিকে, এনসিপিকে, নাকি জামাতকে? এটা হলো এক। দুই নম্বর হলো কেন তারা ভোট কেন্দ্রে যাবে? এখানে স্পষ্টতই আওয়ামী লীগের সভানেত্রী এবং দলের যারা নেতা কর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ের, তারা ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ভোটের বাইরে রাখা হয়, তাহলে এই ভোট নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেওয়ার জন্য। তো এটা যদি হয় তাহলে একটা ভয়াবহ বিপর্যয়ের কারণ ঘটাবে। এর কারণ হলো যে আমাদের দেশে এখন যেভাবে নির্বাচন হয়েছে, গত কয়েকটি নির্বাচনে, সেখানে ভোট কেন্দ্রে ভোটারের যে উপস্থিতি, এটা একটা বিরাট সমস্যা। আওয়ামী লীগ একছত্রভাবে তাদের সকল রাষ্ট্রীয় ক্ষমতা তারা প্রয়োগ করার পরেও 10%, 15%, 20%, মানে এক একটা নির্বাচনী এলাকাতে এক এক রকম ঘটনা, এবং কোনো কোনো জায়গাতে এমনও হয়েছে যে শতকরা 5% ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি বিগত তিনটি নির্বাচনে। আবার কোনো কোনো কেন্দ্রে 70% ভোটার উপস্থিত হয়েছে, যেখানে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো সেক্ষেত্রে সামনের যে নির্বাচন, এটিকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে শো করা না যায় ভোটারদের কাছে, এখানে সেই 5%, 10%, 11%, 12% এরকমই হবে, এর বেশি হবে না। আর কিছু কিছু জায়গাতে হয়তো 80% হয়ে যেতে পারে, যেখানে আসলে ভোটের মাঠটা ইতিমধ্যে জমজমাট হয়ে পড়েছে। তো সমস্যাটা কোথায়? অতীতে আওয়ামী লীগ যেটা করেছিল সেটা হলো তাদের অনুগত প্রশাসন ছিল, মিডিয়া ছিল, এবং তারা ওই মুহূর্তে ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কাউকেই পাত্তা দেয়নি। ফলে তার ইচ্ছা মতো ব্যালট বাক্স ভরেছে, ইচ্ছা মতো রাত্রে ভোট করেছে, ইচ্ছা মতো বিনা ভোট করেছে, ইচ্ছা মতো রেজাল্ট ঘোষণা করেছে এবং সবাইকে সেটা মেনে নিতে হয়েছে। কিন্তু এবার তো এটা 1% সম্ভব নয়। এটা করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন সেখানে ভোটটা বন্ধ করে দেবে। তাহলে ভোটারের উপস্থিতিটা যদি নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদেরকে আনতেই হবে মাঠে। এটি এত কঠিন একটা বিষয় যে হিমালয়ের যে পর্বতমালা, সেটিকে যদি কাঁধে এনে বা ঠেলে, গুতিয়ে, ধাক্কা দিয়ে আপনার বাড়ির পাশে আনার কেউ চেষ্টা করে, ওটা যেভাবে কঠিন, একইভাবে এই ভোটের ময়দানে আওয়ামী লীগের যে 50% ভোটার আছে, তাদেরকে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে, টেনে হিসড়ে, প্রলোভন দেখিয়ে, হোয়াট এভার মেবি, আপনি যেটাই বলেন না কেন, ভোট কেন্দ্রে আনা ওই রকম কঠিন একটা বিষয়। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে কৌশল করতে চায়,
মানে খেলতে চায় প্রার্থীদেরকে নিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো তারা সেই একটা জায়গাতে জামাতের ময়দানে উপস্থিত হবে, যেখানে তারা কৌশল মনে করবে যে আমাদের প্রার্থী স্ট্রং, আর অন্য জায়গায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নামবে, জনসংখ্যা বড় হবে এবং প্রার্থীদেরকে মাথায় তুলে নাচবে, মনে হচ্ছে যে প্রার্থী তারা জিতে গেছে। কিন্তু শেষমেশ তারা ভোট দিতে আসবে না, যাবে না, বা ভোট কেন্দ্রে ঢুকে তারা ব্যালট পেপার নষ্ট করবে এমন ভাবে। তাতে কি হলো যে সবাই একটা ইমেজে রইল, ভোটের দিন পর্যন্ত প্রচুর ভোটার উপস্থিত হয়েছে, আওয়ামী লীগের সব লোক ভোট কেন্দ্রে এসেছে, কিন্তু শেষমেশ তারা ভোট দেয়নি, হা ভোটের জায়গায় না ভোট দিয়েছে, না ভোটের জায়গায় হা ভোট দিয়েছে, আর প্রার্থীকে এমন সিল মেরেছে প্রতীকের উপর যেখানে ভোটটা নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে বলেন? এরকম একটা অবস্থাতে কি হবে? দিন শেষে দেখা গেল যে সবাই এটা মারাত্মক বিপদে মানে ফেলবে। নির্বাচন যারা অনুষ্ঠান করছে তারা দেখলো যে ইলেকশন কেন্দ্রে প্রচুর ভোটার, ভোট কেন্দ্রে গেল, তারা ধরে নিল 60%, 50% ভোটার কালেকশন হয়েছে, অতএব সিল পিটানোর দরকার নেই। কিন্তু দিন শেষে গুনে গুনে দেখা গেল 5%, 6%। তখন নিজের গালে চর থাপ্পড় কিল ঘুষি মারা ছাড়া তাদের আর কিছু করার থাকবে না। এই গেল দ্বিতীয় অপশন। এবং এই কাজগুলো করা কিন্তু এত সোজা না। আওয়ামী লীগের যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি যদি পরিপূর্ণ বাস্তবায়ন তারা ঘটাতে পারে, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এটা ঘটানো সম্ভব। থার্ড যে অপশন, সে অপশন হলো এলাকার যারা প্রার্থী তারা আসলে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারলো তাদের ম্যাগনেটিক নেতৃত্ব দ্বারা, তারপরে তাদের বক্তব্য দ্বারা এবং তাদের নানা রকম কর্মকাণ্ড দ্বারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা উদ্বুদ্ধ হলেন এবং আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা নিরাপদ জোন, সেফ জোন সংশ্লিষ্ট ইলেকশন কমিশন, প্রশাসন সবাই মানে সেখানে উন্মুক্ত করে দিল, যে এখানে যাদের বিরুদ্ধে মামলা আছে, তারপর যারা চিহ্নিত সন্ত্রাসী অপরাধী, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক তারা যদি ভোটের ময়দানে আসেন তাদেরকে সম্মান জানানো হবে, এমনকি তাদেরকে মঞ্চেও নিয়ে বসানো হবে। এবং এটি যদি শান্তিপূর্ণভাবে করা হয় তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি এটি খুবই কঠিন হয়ে যাবে আগামীর দিনগুলোতে, এবং সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তারা এখানে লাভবান হবে। 4 নম্বরে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক গেল, ভোট দিতে গেল, এবং তারা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর যে গত সেই 17 মাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে যদি তারা বিবেচনায় নেয় এবং সেই অনুযায়ী যদি তারা ভোট দিতে চায়, তাহলে বিএনপির কপাল খারাপ। এক্ষেত্রে জামাত, এমনকি এনসিপি, এমনকি চরমোনাই যারা প্রার্থী আছেন তাদের কপাল খুলে যাবে। এর কারণ হলো এই দলগুলো জাতীয় পর্যায়ে, যেমন জামাত জাতীয় পর্যায়ে আওয়ামী লীগকে হিট অ্যান্ড হার্ট করে তেমন কোনো কাজ করেনি। তারপর যে সকল মব হয়েছে সেগুলো মব হয়েছে, সেই মবের জন্য পরোক্ষভাবে জামাতকে দায়ী করা হয়, কিন্তু প্রত্যক্ষভাবে এর সঙ্গে জামাত ছিল এটা লোকজন দেখেনি। কিন্তু সে তুলনায় পথে ঘাটে মাঠে হাটে বাজারে যদি মবের হিসাব করা হয়, কারা বেশি মব করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা করেছে, মামলা দিয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ইত্যাদি, যে পথে প্রান্তরে যে ডাটাগুলো, তথ্যগুলো আছে, এগুলো যদি ভোটাররা বিবেচনা করেন সেক্ষেত্রে মানে একটি বিশেষ দলের কপাল পোড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আবার অন্যদিকে মানুষের মন তো নরম হয়ে যায়, তো মানুষের মনকে নরম করার যে জামাতি কৌশল রয়েছে, সেই কৌশল যদি তারা কাজে লাগায়, তারপরে ভালো ব্যবহার করে, তাদেরকে আশ্বাস দেয়, ভরসা দেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা যদি ভোট দিতে চান, ভোটের ময়দানে রীতিমতো বিপ্লব হয়ে যাবে।
এটাকে যারা ম্যাটিকুলাস ডিজাইন বলবেন বা অন্য কোনো কিছু বলবেন, এতে লাভ হবে না। মূল ব্যাপার হলো যে এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা মামলা করেছেন, এই মামলার বাদী কারা? কয়জন কয়জন আছে জামাতের লোক মামলা করেছেন, কয়জন বিএনপির লোক, কয়জন এনসিপির লোক, খুঁজে দেখেন, সে অনুযায়ী ফলাফল হবে। এখানে শেখ হাসিনা উনি যতই বলে দিন না কেন, ভারত যতই বিএনপিকে ফেভার করার চেষ্টা করুন, তারপর যাকে বলা হয় প্রশাসন বিএনপির ব্যাপারে যতই ঝুঁকে থাকুক না কেন, এখানে যদি মানে শক্তি প্রয়োগ করে, প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ব্যালট বাক্স না ভরা হয়, এবং এখানে যদি যাকে বলা হয় একটি ভুয়া রেজাল্ট শিট তৈরি করা না হয় প্রশাসনের তত্ত্বাবধানে, কিংবা এখানে যদি সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করে একটা ঘোষণা দিয়ে দেয়, এই কাজগুলো যদি না হয়, সেক্ষেত্রে ভোটের মাঠের যে চালচিত্র, সেই চালচিত্রে আজকের দিন পর্যন্ত বেশিরভাগ সিটে জামাতের প্রার্থী এগিয়ে থাকবে। এবং বিভিন্ন এলাকাতে যারা ইসলামপন্থী রয়েছেন, যারা মহিলা ভোটার আছেন, এবং যারা এই বছর তরুণ প্রজন্মের ভোটার হয়েছেন, তারা যে আসলে শেষ মুহূর্তে কি করবে এটা বলা যাচ্ছে না। তা আমরা আলোচনা শুরুতে আবার চলে আসি, যেটা বলছিলাম যে আওয়ামী লীগের ভোট মানে কোন দিকে যাবে বা আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গত 17 মাসে বিভিন্ন এলাকাতে তারা যাদের দ্বারা জুলুম এর শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, যে সকল চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী তাদের বাড়িঘর লুটপাট করেছে এবং এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে না। আওয়ামী লীগের লোকজন যদি জোর করে তাদেরকে আনা হয়, এমনকি বুথের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও ফলাফল খুব ভালো আসবে না, খুব খারাপ আসবে। আবার দ্বিতীয়ত যেটা আছে সেক্ষেত্রে হলো যে আওয়ামী লীগ এই মুহূর্তে কেন ভোট দেবে না? প্রথমত হলো দল মাঠে নেই, তাদের নেত্রী দেশের বাইরে, এবং এই প্রথমবারের মতো ব্যালট পেপারে নৌকা নেই। এটি যে কোনো আওয়ামী লীগের লোকজনের জন্য অবমাননাকর। ফলে তাদের যদি মানে পিত্তি থাকে, আমরা বলি না যে লাশ স্মরণ থাকে তোর পিত্তি নেই, তো পিত্ত থাকে বা পিত্তি থাকে, তাদের যদি ন্যূনতম চেতনা বোধ থাকে, মর্মবোধ থাকে, মানবিক বোধ থাকে, তাহলে এটাকে তারা একটা অপমান হিসেবে মনে করবে, এই জন্য তারা ভোট দেবে না। আবার উল্টোটা হতে পারে, কেন ভোট দেবে? এখানে 1 নম্বর হতে পারে যে তারা মনে করতে পারে যে আসলে আওয়ামী লীগ খারাপ করেছে, এই জায়গা থেকে তাদের বের হয়ে আসতে হবে, শেখ হাসিনা ভালো কাজ করেনি, এই বোধ যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসে, তারা ভোট দিতে পারে। আরেকটা দিতে পারে, সেটা হলো যে যেভাবে অতীতের সংখ্যালঘু সম্প্রদায়দেরকে জিম্মি করে ভয় দেখিয়ে মানুষ ভোট আদায় করেছে, ঠিক এইবারও একই কায়দায় সেই ব্যবস্থা করা যেতে পারে। তাদেরকে ভয় দেখানো হতে পারে, এবং সেইটা ভয় দেখিয়ে আসলে আওয়ামী লীগের যদি সেই নিজেদের ভোট 30%, অন্যান্য মিলিয়ে আরো 15%, 50% ভোটের একটা অংশ আনার চেষ্টা করা হতে পারে ভয় দেখে, কিন্তু এটা ভালো ফলাফল আনবে না। এটা হয়তো 2%, 3% লোকের জোরাজোরি আনা যেতে পারে, কিন্তু বদনাম ছড়িয়ে পড়বে, সিরিয়াস বদনাম ছড়িয়ে পড়বে। এবং আজকের দিন পর্যন্ত ভোটের যে মাঠ, সেই মাঠে জোরাজোরি করার কোনো স্কোপ নেই। এখানে নেতাকর্মীদের মধ্যে, প্রার্থীদের মধ্যে উত্তেজনা আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু ভোটারদেরকে ভয় ভীতি দেখানোর মতো অবস্থা বর্তমান প্রশাসনের আন্ডারে, সরকারের আন্ডারে এখনো পর্যন্ত আমরা সেটা দেখিনি। তো দেখা যাক ভোটের হাওয়া কোন দিকে যায়, ভোটাররা কোন দিকে যায়, কোন প্রার্থী কত ভোট পায়, আর আওয়ামী লীগ কাকে ভোট দেয়, আর নির্বাচনের দিন কি ফলাফল আসে।